তার মানে তারেক রহমান এই যে জেলায় জেলায় তালা খুলে যাচ্ছে আওয়ামী লীগ অফিসের, কিংবা জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে ওই পোড়ানো ভাঙা অফিসে জড়ো হচ্ছেন, তারেক রহমানের প্রশাসন সম্ভবত এখন পর্যন্ত তিনি যা ইঙ্গিত দিচ্ছেন তা ঠেকাবেন না। এখন সেটা তিনি কোন মাহাত্ম্যে করবেন দেখেন। তারেক রহমান 2024-এর জুলাই আগস্ট আন্দোলন এবং তার পরবর্তী নির্বাচন পর্যন্ত এই সময়টা পর্যন্ত টের পেয়েছেন যে ওই আন্দোলন শুধুমাত্র শেখ হাসিনার পতনের আন্দোলন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন, সরকার পতনের আন্দোলন ছিল না। এই আন্দোলনের একটা মূল লক্ষ্য ছিল বাংলাদেশে একটা বড় ধরনের আদর্শিক পরিবর্তন আনা। নিশ্চয় পরিষ্কার বুঝতে পারছেন হাওয়া বদল হওয়া শুরু হয়েছে। বাংলাদেশে নির্বাচনের দিন থেকেই বিভিন্ন জেলা শহরে আওয়ামী লীগ অফিসের তালা খুলে দেওয়া বিএনপি নেতার উপস্থিতিতে এ খবর যেমন হয়েছে, তেমনি অনেক জেলাতেই আওয়ামী লীগ নেতা কর্মীরাই গিয়ে অফিসের তালা খুলেছেন। 1.5 বছরের বেশি সময় বাদে সেখানে জয় বাংলা স্লোগান দিয়েছেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবিতে ফুলের মালা দিয়েছেন এবং তারপর অনেক ক্ষেত্রে যেমন খুলনায়, দিনাজপুরে আওয়ামী লীগ নেতাকর্মীরা বেরিয়ে যাওয়ার পর আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী পরিচয়ে একদল কিংবা জুলাই যোদ্ধা পরিচয়ে একদল ঢুকে আবারও ওই অফিসে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে বটে, কিন্তু কোনো পুলিশি গ্রেফতারের ঘটনা ঘটে নাই। মানে এখনো জুলাই যোদ্ধাদেরও গ্রেফতার করা হচ্ছে না অগ্নিসংযোগের জন্য কোনো স্থাপনায়। কিন্তু মনে রাখবেন, এই যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন জেলা শহরে, খুলনায়, দিনাজপুরে, পটুয়াখালীতে, পঞ্চগড়ে অফিস খুলে প্রকাশ্য স্লোগান দিতে বেরিয়ে এলেন। সাংবাদিকরা সংবাদ মাধ্যমে সে খবর করলো, ছবি ছাপা হলো। তারা যে গ্রেফতার হচ্ছেন না, এটা একটা সুস্পষ্ট ইঙ্গিত যে খেলা ঘুরে যাওয়া শুরু করেছে। আওয়ামী লীগের জন্য পরিসর তৈরি করার এক রকমের গ্রিন সিগন্যাল আসছে যারা নতুন ক্ষমতায় আসছেন তাদের তরফ থেকে। তার মানে বিএনপির দিক থেকে, তারেক রহমানের দিক থেকে। বিএনপির ভেতরেই, তৃণমূলেও এ নিয়ে একটা জোর আলাপ আছে যে সত্যি কি ফ্যাসিবাদীদের আওয়ামী লীগকে এভাবে দ্রুত আসতে দেওয়া উচিত কিনা। কিন্তু এ ধরনের বড় সিদ্ধান্ত যে আসলে নিয়ন্ত্রিত হবে একেবারে শীর্ষ পর্যায় থেকে, এবং সেই ইঙ্গিতেই ঠিক হবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কি ইউনূস সরকারের আমলের মতো ক্রমাগত ডেভিল হান্ট অপারেশন পরিচালিত হতে থাকবে, নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট চাইতে এসে যেমন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নির্বাচনের সময় কোনো জায়গায় বিএনপি নেতার পাশে বসে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সেসব ঘটবে, নাকি বিএনপি নেতার পাশে বসে আওয়ামী লীগ অফিসের দরজা খোলা হবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসে বসতে শুরু করবেন কিনা, এই পুরোটাই নির্ধারিত হবে একেবারে শীর্ষ পর্যায়ের ইঙ্গিতে। এবং সারা বাংলাদেশে এরই মধ্যে তো সার্জিস যদিও পরে সুযোগ পেয়েই তারেক রহমানকে গিয়ে নাহিদ ইসলামের বাসায় বুকে জড়িয়ে ধরলেন, কিন্তু সার্জিস তো কেঁদে কেঁদে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন থেকেই অভিযোগ করছেন যে দিকে দিকে নাকি বিএনপি নেতাকর্মীরা, জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মী, এমনকি ভোটারদের পর্যন্ত পেটাচ্ছে, তাদের বাড়িঘর দোকানপাটে অগ্নিসংযোগ করছে, জুলুম করছে। তার মানে এই যে তাদের ভেতরে একটা ভয় সৃষ্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টির একেবারে শীর্ষ নেতাদের মধ্যে। আজকে বলছেন জুলুম, কালকে গিয়ে বুকে জড়িয়ে ধরছেন তারেক রহমানকে। এই যে ভয়, এই যে আতঙ্ক, এই যে আশঙ্কা, সেটা যখন জাতীয় নাগরিক পার্টির ভেতরে আরো জোরে সোরে ঢুকবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই যোদ্ধা নামে সারা বাংলাদেশে গত 18 মাস ধরে যখন তখন গজিয়ে ওঠা তরুণেরা যখন শান্ত হওয়া শুরু করবেন, মানে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হবেন, যখন বুঝবেন ক্ষমতার পালাবদল ঘটে গেছে, যখন তখন যেখানে সেখানে আগুন দেওয়া চলবে না, পুলিশ এসে তাদের ধরে ফেলতে পারে, তখন খেলা আরো ঘুরে যাবে। দেখেন 32 নম্বরে লোক যাওয়া শুরু হয়েছে। 32 নম্বরে গিয়ে উপস্থিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জামাল উদ্দিন,
যিনি কিনা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন পর তাকে ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদক, একজন মানে বিশিষ্ট মব সৃষ্টিকারী ব্যক্তিত্ব হিসেবে যিনি বেশ নামডাক করেছেন ডাকসু নির্বাচনের পর থেকেই, সেই জুবায়ের তাকে ধাওয়া দিয়েছিলেন। সে ভিডিও তখন ভাইরাল হয়েছিল। সেই শিক্ষক জামাল উদ্দিন বেরিয়ে এসে তিনি 32 নম্বরে ফুল দিতে চলে গেলেন। তাকে সহ 5 জনকে পুলিশ আটক করলো, কিন্তু পুলিশ গ্রেফতার দেখায়নি, পুলিশ ছেড়ে দিয়েছে। আর ডাকসুর শিবিরের সভাপতি সাদিক কায়েম সহ মানে ডাকসু নেতৃবৃন্দ কোথায়? তাদের তো এই প্রতিবাদে, এই সাহসের প্রতিবাদে খুবই মানে জোরে সোরে নেমে পড়ার কথা রাস্তায়, কিন্তু ওইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও পরিস্থিতি ঘুরে গেছে। সেখানে বামপন্থী শিক্ষার্থীরা নাকি, মানে সংবাদ মাধ্যমে খবর এসেছে এরা বামপন্থী শিক্ষার্থী, এরা পিকআপ ট্রাক নিয়ে হলগুলোর সামনে সামনে যাচ্ছে আর রাজাকার আলবদর কিছুই রইব না রে, সব আবার ভাইসা যাইব বঙ্গোপসাগরে, এই গান ছেড়ে ছেড়ে ঘুরছে। আর ডাকসুতে শিবিরের যে প্রতিপত্তি, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যে প্রতিপত্তি, মনে করে দেখুন 2024-এর 15ই জুলাই শেখ হাসিনা রাজাকারের নাতি নাতনি বললেন দেখে নাকি রাগে ফুঁসতে ফুঁসতে তারা বেরিয়ে এলেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিতে দিতে। 2025-এ সেই বার্ষিকীর দিনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেরিয়ে এসে বললেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তোমার দাদা আমার দাদা রাজাকার রাজাকার। অথচ খেলা ঘুরে যাওয়ার পর এখন যখন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে, বিএনপি এই ছাত্র শিবির জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধী দল হিসেবে আঙুল তুলছে, রাজাকার বলছে, এবং তারা যখন এদেরকে গুপ্ত হিসেবে চিহ্নিত করছে, তখন এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা ডাকসু নেতারাও তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে বেরিয়ে এসে ওই কয়েকটি বামপন্থী শিক্ষার্থী যে তাদেরকে উত্তক্ত করতে সারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরছে আর রাজাকার বঙ্গোপসাগরে ভাইসা যাইব গান ছাড়ছে, ছেড়ে তাদের অপমান করতে চাইছে, তার কোনো প্রতিবাদ করতে চাইছে না। কাজেই তারেক রহমান কোনো দয়া পরবশ হয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন না। রাজনীতিতে দয়া কাজ করে না, রাজনীতিতে হিসেব নিকেশ সমীকরণ কাজ করে। মানে তারেক রহমান শুধুমাত্র ভারত বা আমেরিকা তার দেশে ফেরার শর্ত হিসেবে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ আনতে, একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে, কিংবা বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা ঠেকিয়ে দিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অ্যাসাইনমেন্ট নিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন। সমীকরণটা সবসময় এত সোজা সাপটা সাদা মাটাও নয়। মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবার পর একজন নেতার বিদেশে ভারত আমেরিকা কি বলেছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্ষমতাকে স্থিতিশীল করা এবং আগামী নির্বাচনেও তিনি ভোটে টিকে থাকতে পারবেন কিনা, ভোটে হেরে গেলে আওয়ামী লীগের মতো আসলে তাকেও একটা নিষেধাজ্ঞার ফাঁদে পড়তে হয় কিনা, কিংবা একটা গণ আন্দোলনে তাকে ক্ষমতাচ্যুত করলে এই পরিস্থিতিটা এমন দাঁড়ায় কিনা, সেসব বিষয় বরং মাথায় রাখা অনেক জরুরি হয়ে ওঠে একজন রাজনৈতিক নেতার জন্য। এবং 2024-এর আগস্টের পর সেটা বুঝতে বিএনপি বা বিএনপি নেতৃবৃন্দের কোনো অসুবিধা হয়নি। সেজন্যই তারেক রহমান টাইম ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন যে তারা নিষেধাজ্ঞার বিরুদ্ধে, তিনি ব্যক্তিগতভাবে যে কোনো রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে। কারণ আজকে যদি আরেকটি দলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে নিশ্চয়ই একদিন তার দলের ওপরেও নিষেধাজ্ঞা আসতে পারে। তার মানে তারেক রহমান এই যে জেলায় জেলায় তালা খুলে যাচ্ছে আওয়ামী লীগ অফিসের, কিংবা জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে ওই পোড়ানো ভাঙা অফিসে জড়ো হচ্ছেন, তারেক রহমানের প্রশাসন সম্ভবত এখন পর্যন্ত তিনি যা ইঙ্গিত দিচ্ছেন তা ঠেকাবেন না। এখন সেটা তিনি কোন মাহাত্ম্যে করবেন দেখেন। তারেক রহমান 2024-এর জুলাই আগস্ট আন্দোলন এবং তার পরবর্তী নির্বাচন পর্যন্ত, এই সময়টা পর্যন্ত টের পেয়েছেন যে ওই আন্দোলন শুধুমাত্র শেখ হাসিনার পতনের আন্দোলন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন, সরকার পতনের আন্দোলন ছিল না। এই আন্দোলনের একটা মূল লক্ষ্য ছিল বাংলাদেশে একটা বড় ধরনের আদর্শিক পরিবর্তন আনা। মানে ট্রাম্প সরকার, ট্রাম্পের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড যেটাকে বাংলাদেশে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসাবে চিহ্নিত করেন,
সেটা ছিল একেবারে একটা সুস্পষ্ট লক্ষ্য। তারেক রহমান জানেন যে এই যে জামায়াতে ইসলামী সারা জীবন তাদের যে রাজনীতি, সেই রাজনীতি তারা করেছে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই এই স্লোগানের উপর ভিত্তি করে। কাজেই শেষ পর্যন্ত শরিয়া আইন প্রতিষ্ঠায় এই দলটির লক্ষ্য, যদিও দলটি কূটনীতিকদের কাছে কিংবা বিদেশি সংবাদ মাধ্যমের কাছে নিজেকে এখন মধ্যপন্থী ইসলামী দল হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছিল এই নির্বাচনের আগে। বিএনপি জানে যে বাংলাদেশে যদি এমনভাবে সাংবিধানিক কাঠামো পরিবর্তন করে ফেলার বা রাষ্ট্রের মূল কাঠামো পরিবর্তন করে ফেলার একটা রাজনৈতিক আন্দোলন দানা বেঁধে ওঠে, সেই রাজনৈতিক শক্তি যদি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে, মানে জুলাই সনদের মাধ্যমে যে কাজটা করবার প্রচেষ্টা নেওয়া হয়েছে, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে সাংবিধানিক কাঠামো প্রস্তুত, বাংলাদেশের রাষ্ট্রের মৌলিক কাঠামো পরিবর্তন করে ফেলার যে উদ্যোগ, এগুলো যদি সফল হয় তাহলে আওয়ামী লীগ যেমন আর রাজনীতি করতে পারবে না, বিএনপিরও রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। কারণ বিএনপি ইসলামী বিপ্লবের পর কি রাজনীতি, সে রাজনীতিতে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। কাজেই বিএনপি খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতিকে বর্তমান ধারায় রাখতে, মানে একটা মধ্যপন্থার ধারায় রাখতে, তার জন্য শুধুমাত্র এটা গুরুত্বপূর্ণ নয় যে সে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দফায় নির্বাচিত হয়েছে, তার জন্য গুরুত্বপূর্ণ এটা নিশ্চিত করা যে বাংলাদেশে সবসময় প্রধান দল মানে ক্ষমতাসীন দল এবং প্রধান বিরোধী দল এই দুই জায়গাতেই মধ্যপন্থার দল থাকবে এবং তাদেরকে পছন্দ করে নেওয়ার সুযোগ বাংলাদেশের জনগণ পাবে। মানে হতে পারে বাংলাদেশের জনগণ যদি ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয় যে তারা ইসলামপন্থী দলকে শাসনে আনতে চায় এবং তারা শরিয়া আইন চায়, সেটা যদি হয় তাহলে সেটা তো সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচনের মাধ্যমে হতে হবে। সেটা তো এমন নির্বাচনের মাধ্যমে হতে পারে না যে এক সময় হয়তো বিএনপি সরকারে থাকতে থাকতে বাংলাদেশের মানুষ বিএনপি সরকারের ওপর বিরক্ত হলো এবং তারপর তারা, সেটা 1 বছর পরে হতে পারে, সেটা 5 বছর পরে হতে পারে, বিএনপি সরকার জানে যে যারা ইসলামী বিপ্লবটি ঘটাতে চাইছিল তাদের এখনো অসমাপ্ত সেই কাজ, সেই স্বপ্ন রয়ে গেছে। তো 1 বছর পরে, 5 বছর পরে যদি তারা বিএনপি সরকার ফেলে দেয়, তখন কি হবে? বিএনপিকেও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে এবং তারপর একটা ভাগাভাগির নির্বাচন করা হবে যেখানে জামায়াতে ইসলামী আর জামায়াতে ইসলামীর বি টিম, জাতীয় নাগরিক পার্টির মধ্যে বাংলাদেশের মানুষ সরকার বেছে নেবে এবং তখন বিদেশিরা এসে বলবে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, আর অন্যদিকে বাংলাদেশ একটা ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হবে। সেই ইসলামী প্রজাতন্ত্রে বিএনপির রাজনীতির সুযোগ কই? সেই ইসলামী প্রজাতন্ত্রে বিএনপি জানে যে বিএনপিকেও নিষেধাজ্ঞার আওতায় পড়তে হবে। শুধু তাই নয়, বিএনপিরও এই একই পরিণতির মধ্য দিয়ে যেতে হবে যেখানে কোনো জায়গায় চুল মাত্র ছাড় তাদের দেওয়া হবে না এবং তাদেরকে কোথাও দাঁড়াতে দেওয়া হবে না। তখন বিএনপিরও সকল কার্যালয়ে তালা পড়বে, ভাঙচুর হবে, অগ্নিসংযোগ হবে এবং এই পক্ষটি ব্যবস্থা করবে যে যাতে মধ্যপন্থার রাজনীতি করা এই অপর পক্ষ বিএনপিকেও বাংলাদেশ ছেড়ে পালাতে হয়, না হলে বাংলাদেশের ভেতরেই একটা চিরপলাতক জীবনযাপন করতে হয়। বিএনপি কিছুতেই সেই পরিণতি বাংলাদেশের রাজনীতিকে হতে দিতে পারে না তার অস্তিত্ব রক্ষার জন্য, এবং সে কারণেই বিএনপিকে নিশ্চিতভাবে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরি করে দিতে হবে যাতে যে কোনো বিপদ আপদ ঘটলে আওয়ামী লীগ এবং বিএনপি, মানে সারা পৃথিবীতেই তো দ্বিদলীয় শাসন ব্যবস্থা, মানে কোনো একটি দল কিন্তু কোনো দেশের রাজনীতিতে, যেসব দেশের গণতন্ত্র নিয়ে আমরা মুগ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের কথা বলুন, কানাডার কথা বলুন, অস্ট্রেলিয়ার কথা বলুন, সব দেশে দ্বিদলীয়, প্রধানত দ্বিদলীয় শাসন ব্যবস্থা বিরাজ করে এবং একটি দল ক্ষমতা থেকে যায়, আরেকটি দল ক্ষমতায় আসে, নির্বাচিত হয়, আর কোনো দলই এমন থাকে না যে দল একেবারে রাষ্ট্রের চরিত্র, চেহারা সব পাল্টে ফেলতে চায়। সেসব বিবেচনা করে তারেক রহমানের উপায় নাই চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা ছাড়া।